আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে আসে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায়ে আর কি বলা হলো? আদিবা, আজকে আপিল বিভাগের যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুরুতেই রায় দিয়েছেন। সেই রায়টি হচ্ছে যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে, সেই পঞ্চদশ সংশোধনীর কে যে অবৈধ কিছু অংশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল রেখেছে। জাস্ট 3টি ওয়ার্ডে আজকে এই রায় দিয়েছেন, অর্থাৎ আপিল ইজ ডিসমিসড। অর্থাৎ হাইকোর্টের রায়ের পরে যারা আপিল করেছিলেন এই আপিলটি আর গ্রহণ হয়নি। এর ফলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটি বহাল থাকলো। হাইকোর্ট কি রায় দিয়েছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোটের বিধান ফিরে এনেছিল। পঞ্চদশ সংশোধনীর মোট 6টি বিধানকে তারা অবৈধ ঘোষণা করেছিল। পঞ্চদশ সংশোধনীতে 54টি বিষয় পরিবর্তন, সংযোজন, পরিমার্জন হয়েছিল, কিন্তু 6টি বিষয়কে তারা অবৈধ ঘোষণা করেছিল। বাকি বিষয়গুলিতে কিন্তু হাইকোর্ট হাত দেয়নি এবং তারা বলেছিলেন যে বাকি বিষয়গুলি দেখবে সংবিধান যে যারা প্রণয়ন করেন সংসদ সদস্যরা, এবং সেটাই কিন্তু বহাল থাকলো। এখন যদি কিছুটা ব্যাকগ্রাউন্ড বলি, এই প্রেক্ষাপটটা কিভাবে আজকে এই আপিল বিভাগ পর্যন্ত আসলো। জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছিল, পতনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ কয়েকজন এইখানে হাইকোর্টে এসে রিট করেছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে। সেটার শুনানি শেষে কিন্তু আমরা যেটা দেখেছি যে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দিয়েছিল বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন 2 সদস্যের হাইকোর্ট বেঞ্চ, এবং সেখানে তারা বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের 6টি বিধান অবৈধ। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে এসেছিল। যদিও গণভোটের বিষয়টি কতটা বাস্তবায়িত হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তবে একটা জিনিস যেটা বলেছিলেন হাইকোর্ট তার অবজারভেশনে, পর্যবেক্ষণে তিনি বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। কিভাবে মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল? কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সংবিধানে সংযোজন করা হয়েছিল। সেটা বাতিল করে সেই মৌলিক ভিত্তিটাকে ধ্বংস করা হয়েছিল। সেই ভিত্তি ধ্বংস করা কোনোভাবেই ঠিক হয়নি, এবং এখানকার যারা শুনানি করেছিলেন হাইকোর্টের এই আবেদনের পক্ষে তারা কিন্তু বারবার বলেছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল, এবং এর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার ফলে কিন্তু নির্বাচনগুলি 3টা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি, এবং দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, নানান ধরনের বিষয় হয়েছে, সেটা তারা অভিযোগ করেছেন। এখন এই ব্যাপারগুলির একটা মীমাংসা হলো, চূড়ান্ত পর্যায়ে হলো, এবং কালকে কিন্তু জামাতের যে আইনজীবী শিশির মনির তিনিও বলেছিলেন যেগুলি সংসদের হাতে থাকা দরকার সেসব বিষয়ে আদালতের আসলে কোনো হস্তক্ষেপ করা ঠিক নয়, এবং আদালত কিন্তু আজকে তাই করলেন। তো এইভাবে কিন্তু আজকে পঞ্চদশ সংশোধনীর যে আপিলটা সেটার মীমাংসা হলো, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো, সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলো এবং গণভোটের বিধান ফিরে আসলো। এই হচ্ছে এখন পর্যন্ত এই রায়ের সর্বশেষ চিত্র। আদিবা, আদালত প্রাঙ্গণ থেকে এতক্ষণ জানছিলাম রায়ের বিস্তারিত খবর। ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের লামা উপজেলায় শিশুসহ 2 পরিবারের 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 জন মারা গেছে। স্থানীয়রা জানায় টানা বৃষ্টিতে ভোর রাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড়ের মাটি নরম হয়ে ধসে একই পরিবারের 3 জন নিহত হয়। এছাড়াও একই এলাকার পাহাড় ধসে বসত ঘরের উপর পড়ে স্বামী স্ত্রী 2 জনের মৃত্যু হয়। এদিকে টানা বৃষ্টির কারণে লামাসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন এবং সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। অপরদিকে ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1 জন। এদিকে চট্টগ্রামে ভারী বৃষ্টিতে নগরের অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতায় স্থবির হয়ে আছে জনজীবন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের
অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভারী বৃষ্টিতে আরও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। বান্দরবানে বৃষ্টিপাত ও পাহাড় ধসের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ার। আলাউদ্দিন, লামায় পাহাড়ের আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন আসলে ভোর রাতে পাহাড় ধসে লামাতে আসলে দুটি পরিবার আসলে 5 জন মারা গেছে। তো এইখানে আমরা খবর নিয়ে যেটা দেখলাম আসলে ওই এলাকাটাতে আজ থেকে আসলে 10 বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। পাহাড় ধসে বিচ্ছিন্নভাবে ফাইতং এবং আজিজনগরে 27 জন মারা গিয়েছিল। তো ওই জায়গাটা আসলে সবসময় আছে, পাহাড় ধসের ঝুঁকির মধ্যে আছে। তো প্রশাসনের সাথে আমরা যেটা কথা বললাম, তারা বললো আমরা আসলে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি এবং চিহ্নিত করে যারা পাহাড়ের ঝুঁকিতে আছে তাদেরকে আসলে আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু অনেকে তাদের কথা শুনছে না, তাদের ভিটেমাটি ঘর বাড়ি ছেড়ে যেতে যাচ্ছে না, যার কারণে আসলে দুর্ঘটনাগুলো ঘটছে। আমাদের বান্দরবান শহরের মধ্যে আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, বনরপুরা পাড়া এবং কালাঘাটা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে, বাট ওইখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশাসন যেটা বলছে আমরা চেষ্টা করছি, কিন্তু তারা যেতে যাচ্ছে না, যার কারণে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা প্রত্যেকটা জায়গা থেকে আসলে ম্যাকিং করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসায় বাসায় গিয়ে তাদেরকে আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা আসলে যেতে চাচ্ছে না। অনেক কারণে তারা বলছে আশ্রয় কেন্দ্রে আসলে সুযোগ সুবিধা তেমনটা থাকে না, যার কারণে আসলে আমরা আশ্রয় কেন্দ্রে গিয়ে কষ্টে পাই, তার চেয়ে বাসায় থেকে মরলে আমাদের জন্য ভালো। আদিবা, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। জানছিলাম পাহাড় ধস ও বৃষ্টিপাতের খবর। জলাবদ্ধতার খবর জানাতে এবার যাচ্ছি চট্টগ্রামে। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, আজও কি বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আদিবা, এখনো পর্যন্ত জলবন্দী হয়ে আছে চট্টগ্রামের মানুষ। এছাড়া চট্টগ্রামের সাথে দুই পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে সড়ক যোগাযোগ, এছাড়া কক্সবাজারের সাথে রেল যোগাযোগ এখনো বন্ধ আছে। তবে যে চট্টগ্রামের সাথে আকাশপথের স্বাভাবিক আছে। আমাদেরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিলম্ব হলেও যে আন্ত এবং বহির বিভাগের যে ফ্লাইটগুলো সেগুলো সচল আছে। আপনি জানেন যে চট্টগ্রামে গত 24 ঘন্টায় প্রায় 271.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো সেগুলো এখনও জলবন্দী হয়ে আছে, জলবদ্ধতা হয়ে আছে। এছাড়া চট্টগ্রাম মহানগরের পাশাপাশি চট্টগ্রামের যে সাথে যে উপজেলাগুলো আছে, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা সহ প্রত্যন্ত এলাকায়ও একই রকম মানুষ জলবন্দী হয়ে আছে। তো আপনি জানেন যে চট্টগ্রামে এই বৃষ্টির সাথে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে। ইতিমধ্যে প্রায় 2টি পাহাড় ধসে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং সেটি আপনি বলেছেন। এছাড়া এই সব এলাকা থেকে আরও যে 6 থেকে 7টি পাহাড় আছে সেখান থেকে ঝুঁকিপূর্ণ লোকজনকে নামিয়ে আনা হয়েছে। এই ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 10টি এবং চট্টগ্রাম জেলা প্রশাসন আলাদাভাবে আশ্রয় প্রকল্প চালু করেছে। আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার খবর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।